নানা অনিয়মের অভিযোগে এলজিইডির প্রধান কার্যালয় সহ জেলা উপজেলার ৩৬ কার্যালয়ে একযোগে দুদকের অভিযান। সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটে আনতে চায় নির্বাচন কমিশন। রাজনৈতিক দলগুলোকে সহযোগিতার আহ্বান। ঢাকা ছাড়ল প্রায় ১২৫০ হজযাত্রী। প্রথম দিন যাচ্ছেন ৪,০০০ জন। ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি। ছয় দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের দেশব্যাপী শাটডাউন কর্মসূচি। না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। পানি সংকটে রাজশাহীতে কমছে বোরো আবাদ। ৫০,০০০ টন কম ফলনের শঙ্কা। যশোরে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড ফসল। স্বাগত এখন ঢাকায়। পুরো আয়োজনে আপনাদের সাথে থাকবো আমি তানজিম শাফিন। সীমিত পরিসরে হলেও প্রবাসী ভোটারদের ভোটের আওতায় আনতে চায় নির্বাচন কমিশন। কাজ করছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বলেন, তবে কি পদ্ধতিতে তাদের ভোট নেওয়া হবে তা নির্ধারণে বিশেষজ্ঞদের সাথে কাজ চলছে। সকালে নির্বাচন ভবনে প্রবাসী ভোটিং সিস্টেম উন্নয়ন সেমিনারে উদ্বোধনী সেশনে কথা বলেন তিনি। জানান, প্রবাসীদের ভোট নিশ্চিত করা জাতির কাছে তাদের ওয়াদা। পৃথিবীর বিভিন্ন দেশে প্রবাসীদের ভোটের সুযোগ রয়েছে। দিনব্যাপী চলা সেমিনারে দেশের বিভিন্ন রাজনৈতিক দল, সংবাদ মাধ্যমের সম্পাদক, সুশীল সমাজের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ শতাধিক ব্যক্তি অংশ নেন। প্রবাসী ভোটারদের বিষয়ে ১৫ মের মধ্যে রাজনৈতিক দলগুলোকে মতামত জানানোর আহ্বান জানান ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। কয়েকটি পদ্ধতি যাচাই করে হাইব্রিড পদ্ধতিতে প্রবাসীদের ভোট নেওয়া হতে পারে বলে জানান তিনি। আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যদি সমর্থন না দেন, আমাদের যত এক্সারসাইজ আছে, ইট উইল অল এন্ড ইন ফিউটিলিটি। অল এক্সারসাইজেস উইল এন্ড ইন ফিউটিলিটি যদি আমরা রাজনৈতিক দলের সমর্থন না পাই। কারণ এই সমস্ত কাজে আউট অফ কান্ট্রি ভোটিং এ একটা ধরনের সিম্পলিসিটি যেমন ইম্পর্টেন্ট, তারপরে আইন কানুনের পরিবর্তন যাতে যথাসম্ভব কম করতে হয়, কস্ট ইফেক্টিভ যাতে হয় এবং মানুষের ট্রাস্ট যাতে থাকে, এগুলো সব এনশিওর করে আমাদেরকে আগাতে হবে। গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়ে তৈরি হওয়া জন আকাঙ্ক্ষাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়াই জাতীয় ঐকমত্য কমিশনের লক্ষ্য বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বৈঠকে তিনি কথা বলেন। এছাড়া জুলাই সনদ তৈরিতে সব রাজনৈতিক দল একত্রে বসে পথ খোঁজার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি। ডক্টর আলী রিয়াজ বলেন, ১৬ বছরের ফ্যাসিবাদের শাসন গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে। তাই নানা ইস্যুতে ভিন্ন মত থাকলেও সবার লক্ষ্য বৈষম্যহীন বাংলাদেশ গড়া। তাই রাজনৈতিক ঐক্যের উপর নির্ভর করবে এই প্রক্রিয়া কতটুকু সফল হবে। এদিকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, সংস্কার এবং নির্বাচনের মধ্য দিয়ে মানুষের ১৬ বছরের বঞ্চনা পূরণ করতে হবে ঐকমত্য কমিশনকে। এছাড়াও জুনের শুরুতেই ন্যূনতম ঐকমত্য তৈরি হবে বলে প্রত্যাশা করেন তিনি। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানই শুধু নয়, ১৬ বছর ধরে আমরা দেখেছি কিভাবে আমাদেরকে নিপীড়ন মোকাবেলা করতে হয়েছে, নির্যাতন মোকাবেলা করতে হয়েছে, গুম খুন মোকাবেলা করতে হয়েছে। আমরা একটি জাতীয় সনদ তৈরি করতে চাই, সকলে মিলে চাই। এটা কেবলমাত্র ঐকমত্য কমিশনের আকাঙ্ক্ষার বিষয় নয়, এটি কেবলমাত্র এই সরকারের আকাঙ্ক্ষার বিষয় নয়। জাতীয় ঐকমত্য কমিশন তার যে প্রজ্ঞা, দূরদর্শিতার পরিচয় দিতে পারেন আমি বিশ্বাস করি। এবার আগামী মে মাসের মধ্যে না হলেও আর্লি জুন আমরা দলগুলোর মধ্যে আলাপ আলোচনা করে বোঝাপড়া তৈরি করে আমরা ন্যূনতম জাতীয় ঐক্যের প্রশ্নে আমরা একমত হতে পারব। বৃত্তিমূলক শিক্ষা ও বর্তমান পরিস্থিতি নিয়ে নাগরিক প্ল্যাটফর্মের মিডিয়া ব্রিফিং করছে সিপিডি। সরাসরি যাচ্ছে সেখানে। মানুষ দেশকে আমরা কিভাবে দেখি এই বিষয়াদি কিন্তু এটার ভিতরে থাকে, এটার ভিতরে ইতিহাস থাকে, এটার ভিতরে আমাদের যেটা বলি বিশ্ববিখ্যাত থাকে, হাউ উই লুক অ্যাট দ্য ওয়ার্ল্ড, এগুলি থাকে।
বর্তমান উত্তরণকালীন সময়ে এই বিষয়গুলি ইংরেজিতে বলে কন্টেস্টেড, বাংলা ঠিক বিতর্কিত শব্দটা একটু ভিন্ন, এটা কন্টেস্টেশন এন্ড কনফ্লিকচুয়াল এই দুটো ভিন্ন শব্দ। ইট ইজ নট কন্টেস্টেড এর বাংলা কি ভালো, ঠিক আলোচিত, সেই অর্থে খুবই আলোচিত বিষয়, কোন কোন ক্ষেত্রে এটা বিতর্কের জায়গাতেও চলে যায়। সেই ক্ষেত্রে থেকে অনেক সময় রাজনৈতিক শক্তি সম্পন্ন সরকার যদি না হয় তাহলে তারা এগুলিকে মোকাবেলা করতে অস্বস্তি বোধ করে, এবং সেই জন্য দেখেন একটা কারিকুলাম কমিটিকে অ্যানাউন্স করে একটা পাঠ্যদান কর্মসূচি পুনর্মূল্যায়নের বা সংস্কারের কমিটি অ্যানাউন্স করে শুধু কমিটির কারা থাকবেন কারা থাকতে পারবেন না এই আলোচনার কারণে এত বড় একটা বড় জিনিস থেকে আমরা পিছিয়ে চলে গেছি, আর এরপর আমরা ওখানে কিন্তু ফেরত আসতে পারি নাই, এবং যার ফলে সামগ্রিকভাবে বর্তমান সরকার 11টার বেশি কমিশন কমিটি করেছে, কিন্তু ছাত্র যুব অভ্যুত্থানের মাধ্যমে আসা বৈষম্য বিরোধী আমার এই সরকার সে শিক্ষাতে হাত দিতে পারে নাই। চিন্তা করে দেখেন, এটা তো এক ধরনের আমাদের জাতীয় ব্যর্থতার একটা বিষয়। আমাদের এই মুহূর্তের যে আর্থসামাজিক পরিস্থিতি, রাজনৈতিক বাস্তবতার একটা বড় ধরনের ঘাটতির দিক কিন্তু নির্দেশ করে, এটাকে আমাদের মনে রাখতে হবে। এবং এইটা করতে এর ভিতর থেকে কিভাবে যে আমরা বেরোবো এইটা বলা মুশকিল। এবং আপনি যে প্রশ্নটা করলেন যে কত সালে, যেই সময় আমি দায়িত্বে নাই সেই সময় ওই লোকেরা কি করবে এটা বলার তো ম্যান্ডেট আমার কাছে নাই। আমার সময় শেষ 2026-এ যদি হয়, সেহেতু 2027-এর সরকার কি করবে না করবে সেই সরকারে যারা আসবেন তাদের রাজনৈতিক ইতিহারের ভিতরে এটা কি আছে সেটার উপর নির্ভর করবে। সেহেতু এখন আমাদের বক্তব্য হলো সংস্কার কি হবে দেখা যাবে, কিন্তু তার চেয়ে বড় হলো নির্বাচনে যারা যাচ্ছেন, নির্বাচনের যে রাজনৈতিক ইস্তেহার হবে সেখানে অবশ্যই আমার কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষাকে যথেষ্ট গুরুত্ব সহকারে স্থাপন করতে হবে। হজ ফ্লাইটের প্রথম দিনে 3টি ফ্লাইটে 1224 জন হজযাত্রী ঢাকা ছেড়েছেন। দিনের বাকি 7টি ফ্লাইটে আরও 2912 জন সৌদির উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। হজ ফ্লাইট চলবে 31 মে পর্যন্ত। এবার সরকারি বেসরকারি মাধ্যমে হজে যাচ্ছেন 87,100 জন। এখনো পর্যন্ত ভিসা পেয়েছেন 64,280 জন হজযাত্রী। এদিকে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে হজযাত্রীদের পদচারণায় মুখর হজ ক্যাম্প। এবারের হজযাত্রা স্বস্তির বলে জানিয়েছেন হজযাত্রীরা। মোবাইল অ্যাপের মাধ্যমে হজযাত্রীরা পাচ্ছেন যাবতীয় দিক নির্দেশনা। এবারের হজ ব্যবস্থাপনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 118টি, সৌদি এয়ারলাইন্সের 80টি, ফ্লাইনাস এয়ারের 34টি ফ্লাইট থাকছে। মোবাইল অ্যাপের যে 2টা অ্যাপ শুরু হয়েছে, এই 2টা অ্যাপ সম্পর্কে আমরা মোটামুটি ভালো বুঝতে পেরেছি, এবং আমার মনে হয় আমাদের হজযাত্রাকে এটা আরো সুন্দর করবে। গত বছরের তুলনায় বছর তুলনায় অনেক ভালো হয়েছে, অনেক কোনো জায়গায় জ্যাম ট্যাম নাই, আমরা আসলাম রাস্তা থেকে কোথাও জ্যাম করে নেই, এখানেও অনেক সুন্দর দেখতেছি, পরিবেশটা অনেক সুন্দর, ভালো লাগতেছে অনেক। হজের ক্যাম্পের অবস্থা খুবই ভালো লাগছে, তাদের ব্যবস্থাপনা সবকিছু সুন্দর, আলহামদুলিল্লাহ। হজযাত্রার আরও বিস্তারিত জানাতে রাজধানীর আশকোনা হজ ক্যাম্প থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিনুল ইসলাম সাগর। সাগর, পরবর্তী ফ্লাইটটি কখন ঢাকা ছেড়ে যাবে? হজ ব্যবস্থাপনা নিয়ে যাত্রীরা কি জানাচ্ছেন? শাফিন, আশকোনা যে হজ ক্যাম্প রয়েছে সেখানে হজ যাত্রীদের পদচারণায় সকাল থেকে মুখর, এবং যারা এর আগে যাদের শিডিউল ছিল, বিশেষ করে রাত 2টা 5-15 মিনিটে যে ফ্লাইটটি ছিল সেটি ছেড়ে গিয়েছেই। এখন পর্যন্ত মোট 4টি ফ্লাইট ছেড়ে গিয়েছে। সবশেষ যে ফ্লাইটটি সেটি আজ দুপুর 12টায় ছেড়ে গিয়েছে, সেটি ফাইনাস এয়ারের, যেটি হচ্ছে যে যাত্রী সংখ্যা ছিল 430 জন যাত্রী তারা এই মুহূর্তে ঢাকা ছেড়ে গিয়েছেন। এরপরের যে ফ্লাইটটি রয়েছে সেটি হচ্ছে আপনার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের, এটিও 430 জন যাত্রী নিয়ে ঢাকা তারা ছেড়ে যাবেন। সার্বিক পরিস্থিতি সম্পর্কে হজযাত্রী যারা রয়েছেন তারা বলছেন যে এবারের হজযাত্রা অনেকটাই স্বস্তির হচ্ছে, বিশেষ করে সার্বিক ব্যবস্থাপনা থেকে শুরু করে মোবাইল অ্যাপের মাধ্যমে তাদের যে সার্বিক দিক নির্দেশনা তারা যে পাচ্ছেন সেটিকে তারা বাড়তি সুবিধা হিসেবে নিচ্ছেন, এবং তাদের হজযাত্রার যে আনুষ্ঠানিকতা রয়েছে সেইগুলো সম্পর্কে তারা আরও বেশি আগে থেকে তারা প্রাপ্ত জ্ঞান লাভ করছে, এবং সেটি তাদের পরবর্তী ক্যাম্পে গিয়ে তাদের অনেক সহজ করবে। এখন পর্যন্ত মোট 4টি ফ্লাইট ঢাকা ছেড়ে গিয়েছেন।
এবং মোটামুটি প্রায় ১৬০০ মতো যাত্রী ঢাকা ত্যাগ করেছেন। সার্বিক দিক থেকে বলা যায় যে এবার মোট ৮৭,০০০ সরকারি বেসরকারির মাধ্যমে তারা এবার হজ যাত্রী হজে যাবেন বলে তারা নিবন্ধন করেছেন। তার মধ্যে সরকারি ৫,২০০ জন এবং বেসরকারি ৮১,১০০ জন তারা নিবন্ধন করেছেন। এখন পর্যন্ত ভিসা প্রসেসিং হয়েছে ৬৪,২৮০ জন। ৮০ জনের এর মধ্যে বাকি যে ২২,৮২০ জন ভিসা রয়েছেন সেটি নিয়ে আমরা কিছুক্ষণ আগে কথা বলেছি। ঢাকা হজ অফিসে যিনি পরিচালক আছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে সেটি নির্ধারিত সময়ের মধ্যেই বাকি যে ২২,৮২০টি ভিসা বাকি রয়েছে সম্পূর্ণ হতে সেটি সম্পূর্ণ হবেন এবং যারা হজযাত্রী আছেন তারা সবাই হজ করতে পারবেন বলে আশ্বস্ত করা হয়েছে। আরেকটা বিষয় জানিয়ে রাখি যে গত যে 3টি ফ্লাইট যে চালু গিয়েছিল সেই 3টি ফ্লাইটে 3 জন যাত্রী ভিসা জটিলতার কারণে ভিসা না পাওয়ার কারণে তাদের ফ্লাইট মিস হয়েছে। এ বিষয়ে আমাদেরকে হজ অফিস জানিয়েছেন যে সেটি সম্পর্কে তারা অবগত আছেন এবং তারাও হজে যেতে পারবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। সার্বিক দিক দিয়ে বলা যায় যে এবার যে হজ যাত্রা সেটি অনেকটা নির্বিঘ্ন হচ্ছে এবং এবার যে আশকরা যে হজ ক্যাম্প রয়েছে সেই হজ ক্যাম্পের যে বিভিন্ন যে বিষয় আছে সেগুলো মোটামুটি হজ যাত্রী যারা আছেন তারা খুবই ইতিবাচক হিসেবে দেখছেন। এছাড়াও ইমিগ্রেশনের যে কাজটি রয়েছে সেটি এখান থেকে দুই দেশে সম্পন্ন হচ্ছে। এবার সৌদির যে ৭৫ সদস্য বিশিষ্ট তাদের যে ইমিগ্রেশন টিম সেটি কাজ করছে দুই দেশের ইমিগ্রেশন সিস্টেমটাকে এখান থেকে সম্পন্ন করার জন্য। তো এই ছিল আমার এখান থেকে সবশেষ তথ্য। আশকোনা হজ ক্যাম্প থেকে হজযাত্রা খবর জানাচ্ছিলেন শাহিনুল ইসলাম সাগর। পুলিশের জন্য সহায়ক পরিস্থিতি গড়ে তুলতে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পুলিশ সপ্তাহ উপলক্ষে রাজারবাগে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন তিনি। জানান, গত সরকার পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করায় সব ব্যবস্থা ধ্বংস হয়েছে। তাদের অন্যায় আদেশ পালন করতে গিয়ে পুলিশকে জনরোষে পড়তে হয়েছে বলে জানান তিনি। স্বৈরাচারী শাসনামলের 15 বছরে দেশের পুলিশ বাহিনীকে দলীয় বাহিনীতে পরিণত করায় সমস্ত ব্যবস্থা ধ্বংস হয়ে গেছিল। স্বৈরাচারের অবৈধ অন্যায় আদেশ পালন করতে গিয়ে পুলিশ বাহিনী ব্যাপকভাবে জনরোষের মুখে পড়ে। অনেক সৎ পুলিশ সদস্যদেরও এই জন্য মাশুল দিতে হয়েছে। গত আগস্টে অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব গ্রহণ করে সে সময় এদেশের আইনশৃঙ্খলা বাহিনী ভঙ্গুর অবস্থায় ছিল। পুলিশের সঙ্গে জনগণের দূরত্ব সৃষ্টি হয়েছিল। সরকার পরিস্থিতির উন্নতির জন্য যা কিছু প্রয়োজন সব রকমের ব্যবস্থা নিয়েছে। রাজধানীর মিরপুরে রাজুকের নকশা না মেনে গড়ে তোলা নির্মাণাধীন ভবনে অভিযান চালানো হচ্ছে। সেখানে রয়েছেন সহকর্মী দেলাওয়ার দোলন, যুক্ত হব তার সাথে। দোলন, জানাবেন উচ্ছেদ অভিযান শুরু হয়েছে কিনা? যারা নিয়ম মেনে ভবন তৈরি করেনি তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে কিনা? শাফিন, এরই মধ্যে রাজুকের যে মোবাইল কোর্ট সেটি পরিচালনা করা হচ্ছে। মূলত ৬০ ফিট এলাকার যে ওসমান গনি সড়ক কেন্দ্রিক যে ভবনগুলো নির্মাণ করা হয়েছে সেক্ষেত্রে তারা অভিযান পরিচালনা করছেন আমরা দেখছি। আপনাকে যদি জানিয়ে রাখি, এরই মধ্যে বেশ কয়েকটি ভবনের যে বাড়তি অংশ রয়েছে সেগুলো গুড়িয়ে দেওয়া হয়েছে। আর যদি বলে রাখি, আমরা এখানে এসে অন্যান্য স্থানের মতোই লক্ষ্য করেছি যে তারা হাইকোর্ট থেকে স্টে অর্ডারের মধ্য দিয়ে মূলত কালক্ষেপণ করছেন কিংবা সময় বাড়িয়ে নিয়ে বাড়ির বর্ধিত অংশ কিংবা নকশা বহির্ভূত যে অংশগুলো রয়েছে সেগুলো নির্মাণ কাজ অব্যাহত রেখেছেন। আর এক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ছেন যারা ফ্ল্যাটগুলো ক্রয় করছেন কিংবা যারা এখানে শেয়ারে বাসা নির্মাণ করছেন, তারা সবচেয়ে বেশি ক্ষতির মধ্যে পড়ছেন বলে তারা আমাদেরকে বলেছেন। যদিও এক্ষেত্রে রাজুক বলছেন তাদের অসচেতনতা কিংবা তাদের অজ্ঞতার কথা তারা বলছেন। আমরা দেখেছি যে রাজুকের এই অভিযানে তারা বাসা বাড়িগুলোর মধ্যে যেমনিভাবে বাড়তি অংশ অপসারণ করছেন, একইভাবে তারা লিখে দিচ্ছেন যে কিনে যেন কেউ প্রতারণার শিকার না হয়। একই সঙ্গে তারা ক্রেতাদের উদ্দেশ্য বলেছেন যে বাসা বাড়ি কেনার ক্ষেত্রে যেন রাজুকের যে নির্ধারিত নকশা দেওয়া হয় সেটি যেন তারা দেখেন।
আপনাকে যদি জানিয়ে রাখি, এরই মধ্যে যে কয়েকটি ভবন এখানে চিহ্নিত করা হয়েছে আজকের মোবাইল কোর্টের মাধ্যমে, দেখা গেছে যে অধিকাংশ ভবনের ক্ষেত্রে রাজুকের নকশা যেমনিভাবে মানা হয়নি, কিংবা সড়কের জমি দখলে নিয়ে তারা বাসাবাড়ি নির্মাণ করছেন। আপনি কিছু জানেন যে এর মধ্যে রাজুকের যে নির্ধারিত, রাজুক থেকে বলা হয়েছে প্রায় 3,500 ভবন নির্মাণ করা হচ্ছে, এমন সেগুলো রাজুকের যে নকশা নেওয়া হয়েছে তা মানা হয়নি। অন্যদিকে আমরা দেখেছি যে রাজধানীর বিশেষ করে কিছুটা অনুন্নত যে সকল এলাকাগুলো রয়েছে কিংবা গিঞ্জি এলাকা যেগুলো রয়েছে, সেক্ষেত্রে আমরা দেখছি রাজুকের নকশা না নিয়ে তারা বাসাবাড়ি নির্মাণ করছেন। আবার এই এলাকাটিতে ঠিক যে বাসাগুলো শনাক্ত করা হয়েছে সবগুলোতে রাজুকের নকশা নেওয়া হয়েছে, তবে নকশা না মেনে ভবন নির্মাণ করার দৃশ্য আমরা এখানে এসে দেখেছি। যদি জানিয়ে রাখি যে এই বাড়িগুলোর ক্ষেত্রে যেমনিভাবে যেগুলোতে নির্ধারিত কোর্টের নির্ধারিত নিয়মের বালাই নেই, সেক্ষেত্রে বা কোর্টের অর্ডার থাকার কারণে যেগুলো অপসারণ করা যাচ্ছে না, সেগুলোর ক্ষেত্রে আমরা জিজ্ঞেস করছিলাম যে তারা বলছেন যখনই কোর্টের নির্ধারিত রায় পেয়ে যাবেন কিংবা তখনই তারা ব্যবস্থা নেবেন। ফলে যারাই নিয়ম বহির্ভূত বাসাবাড়ি নির্মাণ করছেন তাদের সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তো শাফিন, এই ছিল রাজধানীতে রাজুকের অভিযানের আমার কাছে থাকা সবশেষ তথ্য। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় শুরু হয়েছে দ্বিতীয় বাংলাদেশ আজারবাইজান পলিটিক্যাল কনসালটেশন। বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। আজারবাইজানের প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন উপপররাষ্ট্রমন্ত্রী এলনুর মামাদভ। এ নিয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী নাইম আবির। আবির, জানাবেন আলোচনায় কোন কোন বিষয় অগ্রাধিকার পাচ্ছে, নতুন কোনো সমঝোতা বা ঘোষণা আসবে কিনা? শাফিন, প্রথমে জানিয়ে রাখি যে বৈঠকটি ইতিমধ্যে শুরু হয়েছে এবং এখনো পর্যন্ত চলছে। যে বিষয়গুলো আলোচনায় আসবার কথা রয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি, দুইটি বিষয়ে মোটা দাগে আলোচনার বিষয়বস্তু রয়েছে। যেহেতু এটি একটি পলিটিক্যাল কনসালটেশন, সেখানে সবথেকে বেশি গুরুত্ব পাচ্ছে যে বাংলাদেশ এবং আজারবাইজানের মধ্যকার যোগাযোগ ব্যবস্থা কতটা সহজ করা যায়, কিভাবে সরাসরি ঢাকা থেকে বাকুর যোগাযোগ স্থাপন করা যায় সেই বিষয়টি। আপনি নিশ্চয়ই জেনে থাকবেন যে আজারবাইজান ভৌগোলিক কারণে একটি গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান। তাদের মধ্য এশিয়া এবং রাশিয়ার মধ্যকার যে জায়গা, সেখানে মূলত আজারবাইজানের অবস্থান। এখন বাংলাদেশ যদি সরাসরি মধ্য এশিয়ার দেশগুলোর সাথে যোগাযোগ করতে চায়, বাণিজ্য বাড়াতে চায়, তাহলে আজারবাইজানের গুরুত্ব রয়েছে। এবং এছাড়া বাংলাদেশ থেকে সরাসরি ঢাকা থেকে মস্কো যেতে গেলে বা রাশিয়া যেতে গেলে যে মধ্যপ্রাচ্যের দেশগুলো হয়ে রাশিয়া যেতে হয়, সেটিও একটি বড় রকম সময় এবং দূরত্বের ব্যাপার রয়েছে। সুতরাং সেই জায়গা থেকে সরাসরি বাংলাদেশ যদি মস্কোর সাথে যোগাযোগ স্থাপন করতে চায়, তাহলে তাকে আজারবাইজানের বাকুতে যদি সরাসরি যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়, তাহলে কিন্তু বাকু থেকে মস্কোতে চলে যাওয়া বাংলাদেশের জন্য সহজ হবে। সুতরাং একেবারে যোগাযোগ ব্যবস্থার বা কানেক্টিভিটি বাড়ানোর ক্ষেত্রেই কিন্তু মূল গুরুত্ব পাচ্ছে এই বৈঠকটিতে। এবং একই সাথে আপনি জেনে থাকবেন যে আজারবাইজানের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা যেহেতু অনেক বেশি শক্তিশালী, সেই সুবিধা বা সেই ব্যাপারগুলো বাংলাদেশের সঙ্গে সহযোগিতা নিতে চায় আজারবাইজানের কাছ থেকে। সুতরাং মোটা দাগে বলা যায় এই যে পলিটিক্যাল কনসালটেশন, তার সবথেকে গুরুত্বপূর্ণ এজেন্ডা হচ্ছে বাংলাদেশ এবং আজারবাইজানের মধ্যকার যোগাযোগ এবং ঢাকা টু বাকু সরাসরি আকাশপথের যোগাযোগ স্থাপন করার বিষয়টি গুরুত্ব পাবে। এবং একই সাথে যদি 2 নম্বর বিষয় আসি, তাহলে বাণিজ্য যোগাযোগ। কারণ নিশ্চয়ই আমি বলছিলাম যে মধ্য এশিয়ার দেশগুলোর সাথে যদি বাণিজ্য যোগাযোগ বাংলাদেশ স্থাপন করতে চায়, তাহলে কিন্তু আজারবাইজানের সাথে যোগাযোগটি গুরুত্বপূর্ণ এবং আজারবাইজানের সাথে বাংলাদেশের যে যোগাযোগ বা বাণিজ্যের আদান প্রদান, সেটি কিন্তু একটি গুরুত্ব পাচ্ছে। আর একটি বিষয় একটু জানিয়ে রাখি যে আজারবাইজান বাংলাদেশের জন্য, বাংলাদেশের শ্রম বাজার, কিন্তু বাংলাদেশের জন্য আজারবাইজানের শ্রম বাজার এখন বন্ধ রয়েছে। যদিও আজারবাইজানে ঠিক কত মানুষ বাংলাদেশের প্রবাসী কাজ করে তার কোনো পরিসংখ্যান আমাদের হাতে নেই, বা আমরা যখন জানতে চেয়েছিলাম প্রবাসী মন্ত্রণালয়ের কাছেও নেই। তবে ধারণা করা হয় 1000-এর মতো মানুষ আজারবাইজানে কাজ করে, প্রবাসী আজারবাইজানে কাজ করে। সুতরাং সেই প্রবাসীদের ক্ষেত্রে শ্রম বাজারের বিষয়টি এখানে গুরুত্ব পাবে। এবং সবশেষ এই বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা হচ্ছে। পরবর্তীতে যখন ব্রিফিং হবে সেটি আমরা নিশ্চয়ই পরবর্তীতে আপনাকে জানাবো। এবং এর পরপরে আজারবাইজানের যে উপপররাষ্ট্রমন্ত্রী রয়েছেন, তিনি পররাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক করবেন এবং এরপরে তিনি মূলত প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করবেন। সুতরাং যখন ব্রিফিং হবে তখন আরও বিস্তারিত জানাতে পারবো। তবে মোটা দাগে এটি বলা যায় যে আকাশপথের যোগাযোগ ব্যবস্থা, শ্রম বাজার, শিক্ষা এবং বাণিজ্যের বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে। শাফিন। সহকর্মী নাইম আবির যুক্ত হচ্ছিলেন রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা থেকে, জানাচ্ছিলেন বাংলাদেশ আজারবাইজান বৈঠক নিয়ে। 6 দফা আদায়ে সারা দেশের মতো শাটডাউন কর্মসূচি পালন করছেন ময়মনসিংহ পলিটেকনিকের শিক্ষার্থীরা। তালা ঝুলিয়ে দিয়েছেন ক্যাম্পাসের প্রধান ফটকে। এ নিয়ে আরও জানাতে পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে যুক্ত হয়েছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, সেখানকার সবশেষ অবস্থা জানাবেন। শাটডাউনের পাশাপাশি আন্দোলনরত শিক্ষার্থীরা আর কি কর্মসূচি পালন করছেন?
শাফিন, সারা দেশের মতো ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটে কিন্তু ইতিমধ্যেই তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা। পলিটেকনিক ইনস্টিটিউটের যে দুটি প্রধান ফটক রয়েছে, পিছনের দিকের একটি গেট রয়েছে সেই গেট এবং সামনের দিকের যে মূল গেট রয়েছে সেই গেট কিন্তু শিক্ষার্থীরা ইতিমধ্যেই তালাবদ্ধ করে দিয়েছে। এবং আমরা যদি একটু বলি যে এখানে যে আন্দোলন চলছে সেই আন্দোলন কর্মসূচিতে কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ আগে যখন প্রধান ফটকে মূল ভবনের প্রধান ফটক এবং গেটের সামনে যে মূল গেট রয়েছে সেই গেটে যখন তালা ঝুলিয়ে দেওয়া হয় তখন কিন্তু শিক্ষার্থী এবং শিক্ষকদের কিন্তু ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষকরাও কিন্তু মেইন গেটের সামনে এখন অবস্থান করছে এবং সমস্ত শিক্ষার্থীরা কিন্তু বের হয়ে এসেছে। অর্থাৎ আজকের এই যে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে শিক্ষা প্রতিষ্ঠান পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে, এর মাধ্যমে কিন্তু একেবারেই মানে বন্ধ হয়ে গেল শিক্ষার্থী এবং যে শিক্ষকরা তাদের যে পলিটেকনিক ইনস্টিটিউটে প্রবেশের সুযোগ। এবং শিক্ষার্থীরা যেটি বলছেন তাদের যে 6 দফা দাবি রয়েছে সেই 6 দফা দাবি পুরোপুরি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কিন্তু তারা কাউকেই এই পলিটেকনিক ইনস্টিটিউটের ভেতরে ঢুকতে দেবেন না। অর্থাৎ আজকে তারা যে তালা দিয়েছেন এই তালা কিন্তু তারা খুলবেন। আজকে যে তালা দিয়েছে এই তালা কিন্তু তারা খুলবেন যখন তাদের যে দাবি দাওয়া রয়েছে সেই দাবি দাওয়াগুলো কিন্তু যখন বাস্তবায়ন হয়। আমরা কথা বলছিলাম শিক্ষকদের সাথে, শিক্ষকরাও কিন্তু একটি দাবি করেছেন যে আসলে এই যে আন্দোলন চলছে এবং এই আন্দোলনের কারণে শিক্ষা প্রতিষ্ঠানে যে অচলাবস্থার তৈরি হয়েছে, অর্থাৎ শিক্ষার্থীদের পাঠদানে কিন্তু ব্যাপক ক্ষতি হচ্ছে এবং শিক্ষকরাও দাবি করছেন যেন সরকার এটিকে গুরুত্ব দিয়ে তাদের যে দাবি দাওয়াগুলো যতটুকু বাস্তবায়ন করা যায় এবং সেই বাস্তবায়ন যেন করে সেই দাবিটি কিন্তু তারা শিক্ষকরাও করছেন। এবং শিক্ষার্থীরা যেটি বলছেন তাদের যে 6 দফা দাবি রয়েছে সেই 6 দফা দাবিতে সরকার তালবাহানা করছে এবং তারা যতক্ষণ পর্যন্ত না এই সিদ্ধান্ত তাদের যে দাবি এই দাবির প্রেক্ষিতে সুনির্দিষ্ট সিদ্ধান্ত জানানো হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা সেই আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখবেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে সর্বশেষ। সহকর্মী হারুনুর রশিদ যুক্ত হয়েছিলেন ময়মনসিংহ থেকে, জানাচ্ছিলেন সারা দেশের সাথে একইভাবে ময়মনসিংহে পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা শাটডাউন কর্মসূচি পালন করছেন তার সবশেষ। পানির স্তর নিচে নেমে যাওয়া, খরা আর বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের নতুন সেচ নীতিতে রাজশাহী কৃষি অঞ্চলে অন্তত 10,000 হেক্টর কমেছে বোরো ধানের আবাদ। প্রস্তুতি নিয়েও পানি সংকটে ধান চাষ করতে পারেনি কৃষক। তাতে চলতি মৌসুমে প্রায় 50,000 টন ধানের উৎপাদন কমার শঙ্কা। রাজশাহী থেকে রাকিবুল হাসানের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন রায়হানুল ইসলাম। বরেন্দ্রের কঠিন মাটিকে চাষাবাদের উপযোগী করতে চলছে কৃষকের সংগ্রাম। রাজশাহী, চাঁপাই, নওগাঁ সহ 5টি জেলা নিয়ে গড়ে ওঠা বরেন্দ্র অঞ্চলের সকল চাষাবাদে এমনই পরিশ্রম করতে হয় কৃষককে। কৃষিকাজে ব্যবহৃত পানির 87% চাহিদা মেটায় ভূগর্ভের পানি। এতে গেল 4 দশকে এ অঞ্চলে পানির স্তর প্রায় 70 ফুট নিচে নেমেছে। পানির স্তর নিচে নেমে যাওয়ায় বরেন্দ্র এলাকার 1960টি সেচ পাম্পে পর্যাপ্ত পানি মিলছে না। পরিস্থিতি সামাল দিতে প্রতিটি পাম্প দিয়ে 100 হেক্টরের পরিবর্তে 40 হেক্টর জমিতে সেচ দেওয়ার সিদ্ধান্ত নেয় বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ। সর্বোচ্চ তুমি বছরে 1960 ঘন্টা পানি পাম্প করতে পারবা, তাহলে সাস্টেনেবল থাকবে। তার জন্য পারবা, কিন্তু এটা আনসাস্টেনেবল হয়ে যাবে। পুরো এলাকাটাতে আইডেন্টিফাই হচ্ছে কোন কোন টিউবের আমাদের সমস্যা, এবং এই করে আমরা 1960-এর বেশি যাব না। এবং সেই জন্য এবার আমাদেরকে কিছু এলাকাতে কমাতে হয়েছে। উঁচু বরেন্দ্র এলাকার অধিকাংশই ধূসর ফাঁকা, ধান ক্ষেতের সবুজ পড়ে আছে এক কোণে। ভূপরিস্থ পানির আধারের পাশ জুড়ে কিছু জমিতে আছে বোরোর আবাদ। অনেক কৃষক বীজতলা করেও পানি সংকটে ধান রোপণ করতে পারেননি। তাতে 24-25 মৌসুমে রাজশাহী অঞ্চলের লক্ষ্যমাত্রার চেয়ে 10,000 হেক্টর কমে 3,65,000 হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে। ধান লাগাতে পারা যায়নি। ধান না লাগালে আমাদের এই এলাকার সমস্যা যে ধান খাই আমরা, 5 মণ বিক্রি করি, কিন্তু এটা পাচ্ছি না বেকার। পানি মানে আমরা পাচ্ছি না নিচে থেকে তুলতে। হ্যাঁ, আর আমাদের যে বড় রকমের যে পাম্পগুলো ছিল আবাদ করতাম, ওগুলোতেও খুব ভালো পানি সাপ্লাই দিচ্ছে না। এই অবস্থায় পানির ঘাটতিতে বোরো চাষ থেকে সরে আসা কৃষক ঝুঁকছেন বিকল্প শস্যে। তাতে লাভের অঙ্কে ঘাটতির কথা বলছেন তারা। আর এখন যারা লাগাচ্ছে এদের ধানের ফলন ভালো আসবে না,
এটা লস হবে। আর মাটি কি ফেলে রাখবে? আর মাটি ফেলে রাখতে পারছে না। এখন মাটি ফেলে রাখলেও তো একটা সমস্যা, ঘাস হয়ে যায় অতিরিক্ত। পানির সমস্যা লেগে আমরা ধান ফসলটা কম করছি, এই আপনার এই শাকসবজি এগুলা রাইস শস্য এগুলা বেশি করছি। তবে হুট করে কৃষককে কোনো সিদ্ধান্ত চাপিয়ে না দিয়ে পরিকল্পিত কৃষি ব্যবস্থাপনা আর প্রণোদনা বাড়ানোর তাগিদ বরেন্দ্র গবেষকদের। আলু এবং ভুট্টার জনপ্রিয়তা বাড়ছে, যার ফলে আমার কিছুটা কি বলা যায় বোরো আবাদের, যেহেতু পানির পরিমাণটা বেশি লাগে সেই জন্য একটু 11,000 হেক্টর কম হয়েছে। বরেন্দ্র ভূপ্রকৃতিকে না জেনে হঠাৎ করে আমরা চাপিয়ে দিয়েছি পানি তোলার যে প্রকল্প, এবং পরবর্তীতে আমরা হঠাৎ করে আবার বন্ধ করে দিচ্ছি। অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। আমাদের এটা অবশ্যই সেটা গুরুত্ব দিতে হবে কৃষকের কথা, এবং একই সঙ্গে তাদের যে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে সেটাতে প্রণোদনা বাড়াতে হবে। রাজশাহী অঞ্চলে চাষাবাদে পানি সরবরাহ নিশ্চিতে নতুন করে খাল খনন করছে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ। এতে ভূপরিস্থ 13% পানির যোগান 30% উত্তীর্ণ হবার আশা প্রতিষ্ঠানটির। রাকিবুল হাসান, এখন রাজশাহী। নানা অনিয়মের অভিযোগে এলজিইডির প্রধান কার্যালয় সহ জেলা উপজেলার 36 কার্যালয়ে একযোগে দুদক অভিযান চালিয়েছে। এই মুহূর্তে রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডির প্রধান কার্যালয়ে আছেন সহকর্মী রকিবুল রাহাত এবং চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন হাজেরা শিউলি। যুক্ত হব তাদের সাথে। রাহাত, জানাবেন প্রধান কার্যালয়ে অভিযান এখনো চলছে কিনা, অভিযানে কি ধরনের অনিয়ম পাওয়া গেছে? শাফিন, প্রধান কার্যালয়ে 11:30 থেকে অভিযান শুরু হয়েছে এবং এখন পর্যন্ত অভিযান চলছে। তবে অভিযানে কি ধরনের অনিয়ম পাওয়া গেল বা দুদকের যে দলটি এসেছে সেই দল কোন কোন বিষয়গুলোর উপরে অভিযান করছে, বা মূলত এর আগে দুদকের যে অভিযানগুলো মূলত হয়েছে বিভিন্ন মন্ত্রণালয়ে, বিভিন্ন অধিদপ্তরে এবং বিভিন্ন হাসপাতালে, সেখানে গিয়ে আমরা দেখেছি যে তারা সুনির্দিষ্ট কিছু তথ্য প্রমাণ, বা আমি যদি বলি যে আলাদা করে তথ্যাদি বা কাগজপত্র, সেগুলো মূলত তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন যে সেখানে কি ধরনের অনিয়ম রয়েছে কিনা। তবে এই এলজিইডির প্রধান কার্যালয়টিতে কিন্তু সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হয়নি। সেক্ষেত্রে কিন্তু আমরা যেহেতু ভেতরে প্রবেশ করতে পারিনি, আমরা এখন পর্যন্ত বলতে পারছি না যে কোন কোন বিষয়গুলোর উপর দুদক মূলত এখানে কাগজপত্র পরীক্ষা করছেন বা যে কোনো ধরনের জিজ্ঞাসাবাদ হোক সেটি করছেন। অর্থাৎ দুদকের দলটি যখন বের হবে, প্রতিনিধি দল, তখনই কিন্তু আমরা মূলত বলতে পারবো যে তারা কোন কোন বিষয়গুলো পরীক্ষা নিরীক্ষা করেছেন এবং কোন কোন জায়গাতে তারা অনিয়মের আঁচ পেয়েছেন। আমি একটু জানিয়ে রাখতে চাই, এলজিইডি কিন্তু শুধুমাত্র যে গ্রামীণ এবং স্থানীয় পর্যায়ের নানান ধরনের প্রকল্প, সরকারি যে প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পগুলো যে শুধুমাত্র তারা বাস্তবায়ন করে শুধুমাত্র তাই নয়, তারা কিন্তু পরবর্তীতে সেসব প্রকল্পের রক্ষণাবেক্ষণ এবং অন্যান্য আনুষঙ্গিক যে কাজগুলো রয়েছে সেগুলোও কিন্তু এলজিইডির মাধ্যমে করা হয়। এবং এর আগে অর্থাৎ বিগত সরকারের আমলেও কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় সড়ক বা অন্যান্য যে অবকাঠামোগুলো রয়েছে সেসব অবকাঠামোতে এলজিইডির নানা ধরনের দুর্নীতির কিন্তু তথ্য প্রমাণ বিগত সরকারের আমল থেকেই পাওয়া যাচ্ছিল। সেই অনুযায়ী পরবর্তীতে আজকে যখন এখানে দুদকের টিম আসে, সেখানে কিন্তু গণমাধ্যম কর্মীরা যখন প্রবেশ করতে চায় সেখানে তাদেরকে মূলত বাধা দেওয়া হয় এবং দুদকের দলটি যারা ভেতরে রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে তারা যখন অভিযান শেষ করে বাইরে আসবেন তখন গণমাধ্যমের কাছে বিস্তারিত জানাবেন, তারপর হয়তো বা আমরা কি ধরনের এখানে অনিয়ম পাওয়া গেল তা জানাতে পারবো। এই ছিল এলজিইডি থেকে আমার কাছে সবশেষ। শাফিন, চট্টগ্রামে যাব। শিউলি, জানাবেন চট্টগ্রামে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের কোনো ধরনের অনিয়ম দুদকের নজরে এসেছে কিনা, এখন কি অভিযান চলছে কিনা? অভিযানের যে টিম, দুদকের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক রিয়াজউদ্দিনের নেতৃত্বে 4 সদস্যের একটি দল কিছুক্ষণ আগে এখানে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগে প্রকল্প সংক্রান্ত বিভিন্ন কাগজপত্র, নথি এবং অন্যান্য যে সংশ্লিষ্ট যা যা আছে সেগুলো তারা সংগ্রহ করে নিয়ে গেছেন এবং বেশ কয়েক বান্ডেল নথিপত্র তারা নিয়ে গেছেন। তবে তারা জানিয়েছেন যে তাদের কাছে অভিযোগ আছে চট্টগ্রামে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন উপজেলায় ব্রিজ, রাস্তা, কালভার্ট নির্মাণের ক্ষেত্রে বেশ কিছু অনিয়ম হয়েছে। এখানে যেমন নির্মাণ সামগ্রীর উপকরণের ক্ষেত্রে নিম্নমানের উপকরণ ব্যবহার করা হয়েছে, সেই সাথে অনেক ক্ষেত্রে দেখা গেছে ঠিকাদাররা কাজ না করে বা পুরো কাজ না করে বিল তুলে নিয়ে গেছে, নামে বেনামে অতিরিক্ত বিল ভাউচার করেছে।
তো এই অভিযোগগুলো খতিয়ে দেখতেই দুদকের টিম কিছুক্ষণ আগে এই কার্যালয় পরিদর্শন করেন। এখানকার যে নির্বাহী প্রকৌশলী তার সাথে তারা কথা বলেছেন। একই সাথে দুদকের আরেকটি টিম আনোয়ার উপজেলায় এই প্রকল্প সংক্রান্ত তারা সেখানে প্রকল্পর যে স্থান সেখানে তারা পরিদর্শন করছেন এবং দুদকের যে টিম এখানে এসেছিল তার সহকারী পরিচালক রিয়াজউদ্দিন আমাদেরকে জানিয়েছেন যে তারা এই কাগজ বা নথিপত্রগুলো এবং প্রকল্প যে কাজ চলছে সেগুলোর সাথে তারা মিলিয়ে দেখবেন আসলে কতটুকু কাজ হয়েছে এবং সেক্ষেত্রে কী ধরনের অনিয়ম হয়েছে। তবে কতটি প্রকল্প, কত কোটি টাকার প্রকল্প এবং কত কোটি টাকার অনিয়ম বা দুর্নীতির অভিযোগ তাদের কাছে আছে সেই বিষয়ে কিন্তু তারা এখানে কিছুই প্রকাশ করেননি এবং তারা বলছেন তদন্তের স্বার্থে তারা এখন এই বিষয়গুলো প্রকাশ করতে চান না এবং তারা নথিগুলো যাচাই বাছাই করেই পরবর্তীতে আসলে জানাবেন যে কী ধরনের অনিয়ম হয়েছে, কারা এর সাথে জড়িত ছিল, তারা প্রকৌশলী এবং যে প্রকল্পের ঠিকাদার তাদের সাথে ওই বিষয়ে কথা বলবেন। তো সাফিন, এই ছিল আমার কাছে এখনকার মতো চট্টগ্রামে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগে দুদকের অভিযানের সবশেষ। নানা অনিয়মের তদন্তে এলজিইডির বিভিন্ন কার্যালয়ে অভিযান চালাচ্ছে দুদক। এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে হাজেরা শিউলি এবং ঢাকা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রকিবুল রাহাত। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার মেরাদিয়ায় কোরবানির জন্য পশুর হাট বসানোর বিজ্ঞপ্তি বাতিল করেছেন হাইকোর্ট। এ কারণে এবার পশুর হাট বসানো যাবে না। মঙ্গলবার বিচারপতি জিনাত আরা হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে করা রিটের শুনানি করে এই আদেশ দেন। চলতি বছরের কোরবানির জন্য পশুর হাটের জন্য মেরাদিয়া এলাকা নির্ধারণ করে বিজ্ঞপ্তি দেয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। পশুর হাট বাতিল চেয়ে মেরাদিয়া আবাসিক এলাকার পক্ষে হাইকোর্টে রিট করা হয়। রিটের শুনানিতে আইনজীবী বলেন, আবাসিক এলাকার ভেতরে আইনগতভাবে পশুর হাট বসানোর সুযোগ নেই, এতে জনসাধারণের স্বাভাবিক চলাফেরা ব্যাহত হবে। তাই হাট বসানোর সিদ্ধান্ত বাতিল করার আদেশ চান হাইকোর্ট। আবাসিক এলাকা বিবেচনা নিয়ে মেরাদিয়া পশুর হাটের বিজ্ঞপ্তি বাতিল করে দেন। রেসিডেন্সিয়াল এলাকা হওয়ার কারণে দেখা যাচ্ছে বিভিন্ন ঘরের সামনে, বাড়ির সামনে, গেটের সামনে এই গরুর হাটগুলোর মধ্যে বসে। দেখা যায় যে গরুর হাট ঠিকই চলে যায়, কিন্তু গরুর মলমূত্র কিন্তু যায় না, মানুষের ভোগান্তির সীমা থাকে না। এই উপলক্ষে আপনার এই রেসিডেন্সিয়াল এরিয়ার কিছু লোক আমাদের কাছে আসে, লিগেল লাইটসে আসে। আমরা লিগেল লাইটসের পক্ষে একটা রিট করি যেন এই মেরাদিয়া হাটের গরুর হাটটা যেন এই বছর কোরবানিতে না বসতে পারে, সেজন্য একটা রিট করি। সেই রিটের প্রেক্ষিতে মাননীয় বিচারপতি কাজী জিনাত হক এবং মাননীয় বিচারপতি আইনুন নাহার সিদ্দিকা ওনাদের দ্বৈত বেঞ্চ একটি রুল ইস্যু করে, এই যে মেরাদিয়া হাট কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং এই যে বিজ্ঞপ্তিটা সেটাকে 3 মাসের জন্য স্টে করে দেয়। চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমাল সায়েন্সের বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে 2 দিনব্যাপী ফিশ ফেস্টিভ্যাল। বর্ণাঢ্য অনুষ্ঠান ঘিরে ক্যাম্পাসে বিরাজ করছে উৎসবের আমেজ। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হয়েছেন ফয়সাল করিম। ফয়সাল, দেশি বিদেশি কতটি প্রতিষ্ঠানে এই উৎসবে অংশ নিয়েছে আর কি কি আয়োজন থাকছে বিস্তারিত জানাবেন। আপনি নাম শুনে বুঝতে পারছেন যে ফিশ ফেস্টিভ্যাল অর্থাৎ মাছ সম্পর্কিত একটি উৎসব, যেখানে মাছ চাষ থেকে শুরু করে মাছের গবেষণা কিংবা মাছের খাদ্য এই সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান এটি এখানে অংশ নিয়েছে। আমরা জেনেছি যে 29টি বিশ্ববিদ্যালয় সহ 95টির মতো দেশি বিদেশি এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এখানে অংশ নিয়েছে এবং তাদের 550 প্রতিনিধি এখানে যোগ দিচ্ছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছে 2 দিনের এই উৎসব এবং আমরা দেখছি যে আসলে এখানে বিভিন্ন স্টলের মাধ্যমে এই বিভিন্ন ধরনের মাছ চাষ সম্পর্কিত যেই প্রদর্শনী সেগুলো যেমন করা হচ্ছে, তেমনি মাছের খাবার, যে খাবারগুলো মাছের জন্য টেকসই খাবার হিসেবে ধরা হচ্ছে, প্রাকৃতিক খাবার, যেগুলোতে কেমিক্যাল নেই এবং যেগুলো দিয়ে আসলে এক ধরনের পরিবেশ বান্ধব মাছ চাষ করা সম্ভব, সেই ধরনের খাবার এখানে তুলে ধরা হচ্ছে। পাশাপাশি মাছ চাষ সম্পর্কিত যে গবেষণা, পানির মান, পানির তাপমাত্রা সম্পর্কিত যে সকল প্রযুক্তি সেগুলো এখানে নিয়ে আসা হয়েছে। বিভিন্ন স্টলে এগুলো প্রদর্শন করা হচ্ছে এবং বর্তমানে বাংলাদেশের যে মাছ চাষ নিয়ে সম্ভাবনা, মাছ চাষের যেই অবিকশিত খাতগুলো আছে যেগুলো এখনও আবিষ্কৃত হয়নি, বা বাংলাদেশের যে ব্লু ইকোনমি, সেই ব্লু ইকোনমি কীভাবে লাভবান হতে পারে, আরও বেশি এগুলো নিয়ে গবেষণা হতে পারে, সেই বিষয়গুলো এখানে তুলে ধরা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন প্রান্তের গবেষকরা এখানে এসেছেন, তাদের 350 গবেষণা প্রবন্ধ এখানে তুলে ধরা হবে 2 দিনে এবং চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই উৎসবে যোগ দিয়েছেন। পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকেও কিন্তু এখানে শিক্ষার্থীরা ছুটে এসেছেন এবং তারা এই মাছ সম্পর্কিত অর্থাৎ
বাংলাদেশের যে ফিশারিজ খাত, মাছ চাষের যে খাত, সে খাত নিয়ে যেমন নতুন নতুন জ্ঞানে নিজেদের সমৃদ্ধ করতে পারছেন, তেমনি তারা তাদের যেই সিভি, সেই সিভি কিন্তু এখানে বিভিন্ন প্রতিষ্ঠানে জমা দেওয়ার সুযোগ পাচ্ছেন। এবং এই খাতে আসলে একটি সম্ভাবনাময় খাত যারা আছেন, এই মাছ চাষ বা মাছের খাবার সম্পর্কিত যে প্রতিষ্ঠানগুলো আছে, সেই প্রতিষ্ঠানগুলো কিন্তু তাদের এখানে স্টল যেহেতু দিয়েছে, তারা কিন্তু সরাসরি এখান থেকে সিভি জমা নিচ্ছেন এবং সিভি জমা নেওয়ার পর তাদের যেই খালি স্থান আছে, অর্থাৎ শূন্য পদ আছে, শূন্য পদে কিন্তু অনেকের সাথে এখানে আলাপ আলোচনা করবেন। এবং এই উৎসবটি আসলে প্রথমবারের মতো এখানে আয়োজন করা হয়েছে। এবং চট্টগ্রামের মেয়র এখানে এসেছিলেন, তিনি বলেছেন যে চট্টগ্রাম বা বাংলাদেশের যে ব্লু ইকোনমি, মাছ চাষের যে অবারিত সম্ভাবনা, সেই সম্ভাবনা বিকাশের জন্য এই ধরনের আয়োজন আসলে একটি বড় ভূমিকা রাখবে। চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে ফিশ ফেস্টিভ্যাল নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী ফয়সাল করিম। মৌলভীবাজারে ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সরাসরি যাব সেখানে। আরেকজনের হক আমার দ্বারা নষ্ট হোক, এটা আমি চাই না। এই জন্য আমাদের অঙ্গীকার যে প্রত্যেকটা এলাকাকে তার সম্ভাবনার আলোকে সাজায় তোলা হবে ইনশাআল্লাহ। সব এলাকার সম্ভাবনা এক ধরনের নয়। কুলাউড়া আমাদের হাওড় বাওড় আর পাহাড় সমতল মিলিয়ে কুলাউড়া। এখানকার জন্য যেটা অ্যাপ্লিকেবল, আমরা ভবিষ্যতের স্থায়ী সামাজিক উন্নয়নে এখানেই সেই পরিকল্পনা নেব ইনশাআল্লাহ। তবে একটা জায়গায় আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেব, সেই জায়গাটা হচ্ছে শিক্ষা। এই জায়গা ঠিক হলে পুরা জাতি ঠিক। এই জায়গা বেঠিক মানে পুরা জাতি বেঠিক। শিক্ষিত হবে, কলমে অনেক ধার আসবে, কিন্তু ওই ধার কলমের কুচায় হয়তো জনগণের ভাগ্য কানাডায় চলে যাবে, না হয় আমার আমেরিকায় চলে যাবে, জনগণের পকেটে আসবে না। আমি ছোট্ট একটি দেশ 10 ঘন্টায় সফর করেছিলাম। দেশের প্রায় গুরুত্বপূর্ণ সবগুলা জায়গা দেখার আমার সুযোগ হয়েছে। ছোট দেশ, কুলাউড়া উপজেলার মতো, 2.5 লক্ষ মানুষ, তাদের নিজস্ব 3 লক্ষ মানুষ তাদের বিদেশ থেকে নেওয়া দেশ চালানোর জন্য। সেই দেশটা হলো বিশ্বে এখন মাথাপিছু আয় সর্বোচ্চ। তাদের চাইতে আমেরিকারও আয় না, তাদের আয় সবচেয়ে বেশি। এটা হচ্ছে ব্রুনাই। এই দেশে আমি গিয়েছিলাম, আমি গিয়ে দেখি বাসার বাড়ি একটা পতিত অ্যাবান্ডন প্রপার্টির মতো লাগে। আমি বললাম কি বাসার কি এটা পরিত্যক্ত বাড়ি নাকি থাকে? কয় না থাকে। আমি থাকলে তো কোনো সিকিউরিটি নাই, গার্ড নাই, পুলিশ নাই, কি ব্যাপার? কয় না ওগুলা তার লাগে না। আমি বললাম নাকি লুকানো পুলিশ আছে, সিসিটিভি আছে? কয় না তাও নাই। আমি বললাম কেন নাই? কয়েছে জবাব আপনি পাবেন আরো 2-1টা জায়গা দেখে। আস্তে আস্তে ঘুরাচ্ছি, একটা সময় উনি বললেন যে আপনার মানে তকদির ভালো হলে এখন রাজার সালামও পেয়ে যেতে পারেন কিছুক্ষণের মধ্যে। কারণ এই সময় রাজা তার অফিস থেকে বাসায় ফিরে। রাজা সালাম দেয়? বলে হ্যাঁ, রাজা সবাইকে সালাম দেয়। তো দূর থেকে একটা জিপ গাড়ি দেখা গেল, আলতো, বললো যে সম্ভবত এটাই রাজার গাড়ি। এবারে দেশের বাইরের খবর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মোকাবিলায় নিজেদের প্রধানমন্ত্রী বেছে নিল কানাডিয়ানরা। মার্ক কার্নির প্রতি আস্থার প্রতিদান দিলেন তারা ব্যালটের মাধ্যমে। যদিও লিবারেল পার্টিকে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে কয়েকটি আসনে আপোস করতে হবে, একক সংখ্যাগরিষ্ঠতা না আসায় কঠিন হবে সরকার পরিচালনা। কানাডা থেকে সৈয়দ ইফতেখারের প্রতিবেদন। বছরের শুরুতে ডুবতে বসা লিবারেল পার্টিকে রীতিমতো একাই তুলে আনলেন মার্ক কার্নি। তার নেতৃত্বের ওপরই ভরসা করে জনরায় দিলেন কানাডিয়ানরা। কনজারভেটিভ পার্টি থেকে বেশ কিছু আসন বেশি পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে লিবারেল পার্টি। তবে একক সংখ্যাগরিষ্ঠতার জন্য যে 172 আসন প্রয়োজন, তা থেকে কিছুটা দূরেই রয়ে গেল তারা। এতে ছোট দলগুলোর সঙ্গে আপোস করতে হবে মার্ক কার্নিকে। I don't feel that it's inspiring. I think that's something that Trudeau had. I think he inspired people a little bit more, gave a lot of hope, a lot of energy. মার্ক কার্নির সরকারকে মাইনরিটি গভর্নমেন্ট বলছে গণমাধ্যমগুলো। কনজারভেটিভ পার্টি সরকার গঠন করতে না পারলেও তারা শক্তিশালী বিরোধী দল হিসেবে সামনে এসেছে। এই ক্ষেত্রে সরকার চালানো বেশ কঠিনই হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রধানমন্ত্রী হিসাবে প্রধান কাজ হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শুল্ক ইস্যুর সুরাহা করা। মে মাসেই দুই নেতার বৈঠক অনুষ্ঠিত হবে বলে আগেই জানায় অটোয়া। যদিও শুল্কের বিষয়ে ছাড় দিতে নারাজ ট্রাম্প। সোমবার ভোটের দিনও তিনি বলেছেন 51তম অঙ্গরাজ্য হলেই কেবল শুল্ক প্রত্যাহার সম্ভব। এখন দেখার পালা কিভাবে অর্থনৈতিক সমস্যার সমাধান করেন প্রখ্যাত অর্থনীতিবিদ কার্নি। সৈয়দ ইফতেখার, এখন কানাডা। এর সাথে শেষ করবো এখন থাকা, যাবার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার।
স্বৈরাচারের দলীয় বাহিনীতে পরিণত হয়েছিল পুলিশ, বললেন প্রধান উপদেষ্টা। আগামী নির্বাচন সামনে রেখে প্রস্তুতি নেওয়ার নির্দেশ। স্বৈরাচারী শাসনামলের 15 বছরে দেশের পুলিশ বাহিনীকে দলীয় বাহিনীতে পরিণত করায় সমস্ত ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটে আনতে চায় নির্বাচন কমিশন। রাজনৈতিক দলগুলোকে সহযোগিতার আহ্বান। নানা অনিয়মের অভিযোগে এলজিইডির প্রধান কার্যালয় সহ জেলা উপজেলার 36 কার্যালয়ে একযোগে দুদকের অভিযান। ঢাকা ছাড়ল 1250 হজযাত্রী। প্রথম দিন যাচ্ছেন 4000 জন। ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি। ছয় দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের দেশব্যাপী শাটডাউন কর্মসূচি। না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। এই ছিল এখন ঢাকায়। সাথে থাকার জন্য ধন্যবাদ।